সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিউজ স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজ আপনারা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক জীবনযাত্রা এবং আধুনিক জীবনযাত্রার কারণে আসলে যে ধরনের অসুবিধাগুলো হয়ে থাকে, সাধারণত হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এবং এই ব্যথাগুলো যখন খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তখনই কিন্তু দরকার হয় সার্জারি এবং হিপ রিপ্লেসমেন্ট অথবা নি রিপ্লেসমেন্ট। আজ আমরা আলোচনা করব হিপ রিপ্লেসমেন্ট নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা বিভিন্ন ধরনের কিন্তু পেনের সম্মুখীন হয়ে থাকি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু তার মধ্যে কোমর ব্যথা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই কমপ্লেনটা সব থেকে বেশি করে থাকে। যখন সেই ব্যথাটা খুব অ্যাডভান্স স্টেজে চলে যায়, একটা সময় কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হিপ রিপ্লেসমেন্ট করবেন। আমরা একটু জানতে চাই যে হিপ রিপ্লেসমেন্ট বলতে আসলে কি বোঝায় এবং কোথায় করা হয় হিপের সেটা? আমরা কোমর বলতে কি বুঝি? কোমরের দুইটা পার্ট, একটা হচ্ছে স্পাইন এবং আরেকটা হলো হিপ জয়েন্ট। তো আমি মূলত হিপ জয়েন্ট নিয়ে কাজ করি। হিপ জয়েন্টের দুটো পার্ট, একটি হচ্ছে ফিমোরাল হেড আর একটা হচ্ছে অ্যাসিটাবুলাম। যেটাকে কাপ বলা হয় সেটাকে অ্যাসিটাবুলাম, আর ফিমোরাল হেডকে বলা হয় বল। এভাবে আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে থাকি। তো এই হিপটা কিছু কারণে নষ্ট হয়ে যাওয়া বুঝতে এই জন্য যে, যেমন জন্মগতভাবে যদি কাদের হিপ ডিসলোকেটেড থাকে তাহলে জয়েন্টটা নষ্ট হয়ে যায়, এটি একটা কারণ। 2 নম্বর হচ্ছে কিছু অসুখ আছে, যেমন হিপে যদি সেপটিক আর্থ্রাইটিস হয় ছোটোবেলায় তাহলে হতে পারে। যদি তার পার্থিস ডিজিজ নামে একটা ডিজিজ আছে যেটা 4 থেকে 8 বছর বয়সে হয়, হিপ জয়েন্টে হয় সেটা। অথবা আরেকটি ডিজিজ আছে স্লিপ ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস, মানে এপিফাইসিসটা ছুটে গেলে, এটা একটা আছে। তারপরে আর একটু বাড়ন্ত বয়সে যদি ফ্র্যাকচার হয়, নেকে ফ্র্যাকচার হয়, তাহলে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যেতে পারে। আর বড় বয়সে যেটা সবচেয়ে বেশি, যেটা অ্যাডোলেন্স পিরিয়ডে, যেটা 18 থেকে 30 বছর বয়সে হয়, সেটাকে বলা হয় AVN বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। এটা খুবই কমন বাংলাদেশে, সেটা প্রসঙ্গে পরে আসছি। এই নানাবিধ কারণে আমাদের হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যায় এবং প্রথমে আমরা সেটাকে ট্রাই করি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, যে অপারেশন ছাড়া তার মাসেল ব্যালেন্স করে ব্যথানাশক ওষুধ দিয়ে, বা অনেক সময় কিছু ফিজিওথেরাপিও ব্যবহার করে আমরা হিপ জয়েন্টটাকে ব্যবস্থাপনায় নিয়ে আসি। কিন্তু এগুলো যদি ব্যর্থ হয়ে যায় তখন আমরা শল্য বা সার্জারির প্রয়োজন বোধ। স্যার, নি ফ্র্যাকচারের জন্য হিপ জয়েন্ট আসলে ব্যথা হতে পারে, এই কারণগুলো একটু জানতে চাই যে কেন আসলে এই ধরনের ব্যথা হয়ে থাকে। আমাদের যেটা AVN যে জিনিসটা, আমাদের অ্যাভাস্কুলার নেক্রোসিস বা হেডটা নষ্ট হয়ে যায়, এটা একটি অন্যতম কারণ হচ্ছে স্টেরয়েড খাওয়ার জন্য। আমাদের নানাবিধ অসুখ আছে, যাদের ক্যান্সার হয় তাদেরকে অনেক সময় স্টেরয়েড দেওয়া হয়, যাদের চর্মরোগ থাকে তাদের স্টেরয়েড দেওয়া হয়, যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে স্টেরয়েড দেওয়া হয়, এবং মানসিক রোগীদেরও কিছু ওষুধ আছে, সেই ওষুধের ফলে আমাদের অ্যাভাস্কুলার নেক্রোসিস বা AVN হয়। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের যারা ফার্মাসিস্ট বা ওষুধের দোকানদার, যারা ওষুধ বিক্রি করছে, যারা ডাক্তার না, তারা যত্রতত্রভাবে আমাদের স্টেরয়েড খাওয়াচ্ছে। তাদের কাছে গেলেই তারা যে ওষুধটা আমাদেরকে দিচ্ছে ব্যথা কমানোর জন্য, সেটা হচ্ছে স্টেরয়েড বা প্রেডিসোলন দিচ্ছে। এটার ইমপ্রপার ইউজের জন্য বা যথেচ্ছ ব্যবহারের জন্য প্রচুর ইয়ং জেনারেশনকে আমাদের দেখা যাচ্ছে যে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে AVN-এর। তো এটা আমরা আরেকটি কারণে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে করোনা পিরিয়ডে আপনি হয়তো জানেন, যাদের শ্বাসকষ্ট হতে তাদের স্টেরয়েড দিত, সেটা আলাদা, সেটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার। কিন্তু আমাদের ব্যথা হলেই স্পেশালি ইয়ং ছেলে বা মেয়ে
ওষুধের দোকানে গেলেই যে স্টেরয়েডটা দিচ্ছে এটার জন্য খুব ব্যাপক হারে আচ্ছা এভিয়ান যেহেতু হচ্ছে স্টেরয়েড বাংলাদেশে। ব্যবহার করলে বা খেলে খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায় তাৎক্ষণিক, সেটার জন্যই কি স্টেরয়েডের ব্যবহারটা জি এত জি বেশি বৃদ্ধি হ্যাঁ, পেয়েছে? যখন ওষুধের দোকানে যায় একজন ইয়ং ছেলে বা যে বুঝতে পারতেছে না, সে বলতেছে যে আমার পিঠে ব্যথা করতেছে, তাকে যে ওষুধটা দেওয়া হয় খুবই অ্যাডভান্স স্টেজে যেটা আমরা অ্যাপ্লাই করি, সেই ওষুধটা তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেজন্য হিপ জয়েন্ট নষ্ট হচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আমাদের দেশের মতো এত এভিয়ান হচ্ছে না যেটা বাংলাদেশে হচ্ছে। এবং এটা খুবই মানে দুঃখজনক যে আমাদের ইয়ং জেনারেশন তারা না বুঝে ওষুধ খাচ্ছে এবং তারা সাফার করতেছে এবং এটা পরিবারের জন্য অত্যন্ত আঘাত অর্থনৈতিকভাবে, যে হঠাৎ করে সে শুনতে পারলো তার ছেলে বা মেয়ে বয়স 20 বা 22 বছর তার এভিয়ান হচ্ছে। তো যাই হোক, এখন এভিয়ানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক স্টেজে আমরা অনেক সময় তাকে নন ওয়েট বিয়ারিং বা অনেক সময় অনেকে ডিকম্প্রেশন ছোট্ট একটি সার্জারির মারফতে বেশ কিছুদিন ডিলে করে, কিন্তু একটা টাইম হয়ে যায় যখন স্টেজ 3 বা স্টেজ 4 হয়ে যায় তখন আমাদের রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন হয়। স্যার কখন বুঝতে পারবে যে তিনি আসলে স্টেজ 2, 3 অথবা অ্যাডভান্স স্টেজে তিনি চলে গেছেন? আমাদের দেশে আমরা যারা ক্লিনিক্যাল সাবজেক্টে প্র্যাকটিস করি, যে কোনো রোগের এন্ড স্টেজ অথবা লেট স্টেজে তারা প্রেজেন্ট করে, কিন্তু দেখা যায় যে আমাদের অনেকেই কোমর ব্যথা মনে করে যে হিপ জয়েন্টের পেইনটা একটা কোমরের ব্যথার সাথে। তো যারা ফিজিশিয়ান আছে তারা দুটো এক্স রে করে, একটা মেরুদণ্ডের এক্স রে করে আর একটা পেলভিসের এক্স রে করে। তো দেখা যায় যে সে হয়তো মনে করছে যে স্পাইনের সমস্যা, কিন্তু সে দেখতে পায় যে না, এটা স্পাইনের সমস্যা না, হিপ জয়েন্টের। তবে সবচাইতে আর্লি স্টেজে ডায়াগনোসিস করার পদ্ধতিটা হচ্ছে এমআরআই। আচ্ছা যদি পেলভিসের এমআরআই করে তাহলে স্টেজ 1 বা স্টেজ 2তেই আমরা ডায়াগনোসিস করতে পারি। কিন্তু কেন এত বেশি সার্জারি হচ্ছে হিপ জয়েন্টের এবং এটা খুব বেশি হচ্ছে, সেটা কারণ হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা অনেক লেট এবং এইটা ধরেন পেরিফেরিতে অনেকে এটা ট্রিটমেন্ট মোডালিটি বা কনজারভেটিভ ট্রিটমেন্টের যে মোডালিটিস বা তারা কনভিন্স করে সেন্টারে যারা যেখানে হিপ সার্জারি হয়ে থাকে বা হিপের কনজারভেটিভ ট্রিটমেন্ট হচ্ছে তাকে, সেটা অনেক লেটে আসে। আচ্ছা সেজন্য আমাদের তখন আর কিছু করার থাকে না। স্যার কোন কোন ধরনের টেস্টের দরকার হয় যেটি দিয়ে আসলে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যাবে যে তার হয়তো নি রিপ্লেসমেন্ট অথবা হিপ রিপ্লেসমেন্টের তার দরকার রয়েছে? যে কোনো কিছু তার হিস্ট্রি নেই, এই হিস্ট্রির মধ্যে চলে আসে যে সে এক ধরনের ওষুধ খেয়েছে। বিশেষ করে মহিলা যদি হয়, অনেক সময় তারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, তারা মোটা হওয়ার জন্য ওষুধ খায় আচ্ছা এবং কিছু আয়ুর্বেদিক ওষুধ যেটা বাংলাদেশে চালু আছে এবং ওরাও এই আয়ুর্বেদিক ওষুধটা এই ইয়ং জেনারেশনকে টার্গেট করে এই ওষুধটা তারা বাজারে ছেড়েছে। সেজন্য আমি সবসময় এইটা টিভিতে আসলে এই ওষুধের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করি। তো যে যে কারণে আমি বলতেছি যে হিস্ট্রিতে চলে আসে সে কি ওষুধটা খেয়েছে বা কেন ওষুধটা খেয়েছে, তখন আমরা বুঝতে পারি যে তার ওষুধ খাওয়ার জন্য হিপ জয়েন্টে। আবার কেউ হিস্ট্রিতে বলে যে আমার ছোটোবেলা আমার সমস্যা হয়েছে যে পার্থিস ডিজিজ বা আমার জন্মগতভাবে আমার পায়ে একটু সমস্যা, তখন আমরা এক্স রে করেও বুঝতে পারি। তাছাড়াও আমরা এক্সামিনেশন করি, আমি সবসময় ডাক্তারদের বলি যে আপনি হিপ জয়েন্টটা এক্সামিন করবেন। ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি আসে তাহলেও চলে আসে যে তার হিপ জয়েন্টে সমস্যা আছে বা এভিয়ান আছে। আর পেশেন্ট বলে যে আমার নিচে বসতে অসুবিধা হয়, দীর্ঘদিন এই পায়ে ব্যথা হচ্ছে। এটা এখানে বলে রাখা ভালো, আরও কিছু কারণে আমাদের হিপ জয়েন্টের সমস্যা হয়। তার মধ্যে একটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, এসএলই এবং আরও কিছু সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আছে। এবং বিশেষ করে যে অসুখগুলো আসছে, যেমন করোনার জন্য স্টেরয়েড খাওয়ানো হয়েছে, যেমন আমরা ডেঙ্গু জন্য স্টেরয়েড খাওয়ানো হয়,
চিকুনগুনিয়াতেও স্টেরয়েড খাওয়ানো হয়। এই অসুখগুলোর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও আমরা বেশ কিছু রোগীকে এভিএন বা হিপ অস্টিওআর্থ্রাইটিস পেয়ে যাই। স্যার, হিপ রিপ্লেসমেন্ট যাদের হয়ে থাকে সাধারণত তাদের ধারণা যে অপারেশন পরবর্তী সময়টাতে হয়তো আর মুভমেন্ট করা যাবে না, সবসময় হয়তো সেই পঙ্গুত্ব বরণ করা যেটাকে আসলে বলে থাকে, এটিকে আসলে যুক্তিযুক্ত কিনা? খুবই অযৌক্তিক চিন্তা। কারণ হচ্ছে সে যখন আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিসে আক্রান্ত ছিল বা সে যখন ফ্র্যাকচারে একটু পেইনফুল হিপে আক্রান্ত ছিল, সে তো তখন স্বাভাবিক জীবনে চলতে ছিল না। সে হয় লাঠি দিয়ে অথবা সে হয়তো বাসার ভিতরে সীমাবদ্ধ। তো আমরা যেটা করি, আমরা ওই জায়গায় কাজ করি যে অপারেশনে যে শল্যবিদ্যা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে তার জীবন পরিবর্তনের। আচ্ছা, আমি যে কথাটা সবসময় বলি যে আমরা রিপ্লেসমেন্ট সার্জারি করলে সে একটা নতুন জীবন পাবে, এটা কখনই না যে সে পঙ্গুত্ব বরণ করবে। আজকে যদি রিপ্লেসমেন্ট সার্জারিতে সে যদি নতুন জীবন না পেত তাহলে এখানে কেউ আসতো না। এবং আমাদের সার্জারির রেজাল্টটা খুবই ভালো। ইভেন আমাদের যে বইটা আমাদের পড়ানো হয় রিপ্লেসমেন্ট সার্জারি, সেখানে প্রথম কথাটাই হচ্ছে যে হিপ রিপ্লেসমেন্ট ইজ দ্য সার্জারি অফ দ্য সেঞ্চুরি। মানে এই শতাব্দীর সবচেয়ে ভালো রেজাল্টের যে সার্জারিটা সেটা হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট। তাহলে কেন বলা হচ্ছে? এটা হচ্ছে যে যদি দুটো হিপই নষ্ট হয় এবং দুটি যদি রিপ্লেস করা হয় এবং তার জীবনযাত্রা তার আগের সার্জারির আগের এবং পরের পার্থক্যটা অনেক। আমরা এটাকে বলি 360 ডিগ্রি পরিবর্তন। অর্থাৎ যে ছেলেটা ঠিকমতো বসতে শুতে হাঁটতে পারতো না, সে সব কিছুই করতে পারতেছে। হিপ রিপ্লেসমেন্টের পরে খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এর পাশাপাশি নিশ্চয়ই কোনো চ্যালেঞ্জও রয়েছে এই ধরনের সার্জারির ক্ষেত্রে। আমরা যদি চ্যালেঞ্জ আলাপ করি বা কমপ্লিকেশন আলাপ করি, তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের কোমরবিডিটিগুলো। যেমন তার যদি ডায়াবেটিস থাকে এবং সেটা যদি ইমিউনিটি যদি কম থাকে, দুটো জিনিস, একটা হচ্ছে ডায়াবেটিস এবং ডায়াবেটিসে যে ওন্ড অনেক সময় হিল করতে দেরি হয়, অনেক সময় তাদের চান্স অফ ইনফেকশন বেশি হয়। আরেকটি গ্রুপ হচ্ছে যাদের আর্থ্রাইটিসে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যারা দীর্ঘদিন ধরে ডিজিজ মডিফাইং ড্রাগস খায়, তাদের ইমিউনিটি কম থাকে এবং তাদেরও চান্স অফ ইনফেকশন বেশি। আরেকটি গ্রুপ হচ্ছে যারা আমাদের সার্জারির যে অপারেশন পরবর্তী নির্দেশগুলা ঠিকমতো পালন যারা না করে, যেমন তার একটু দীর্ঘমেয়াদী তার ফিজিও দরকার, অর্থাৎ তার মাসল বিল্ডিং এক্সারসাইজগুলো দরকার, স্ট্রেচিং এক্সারসাইজগুলো দরকার, কারণ সে এতদিন হাঁটাচলা কম করতো। অপারেশন পরবর্তী সময় সে হাঁটাচলা কাজকর্ম বাড়িয়ে দেয়, তো তার পূর্ব প্রস্তুতি হিসাবে তার মাসলগুলা প্রপারলি বিল্ড আপ এবং প্রপারলি স্ট্রেচ করার মতো কার্যক্ষম থাকতে হবে, অর্থাৎ মাসল স্ট্রেংথের দরকার হবে এবং সে তখন ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারে। এগুলো যদি না করে, আবার কিছু রেস্ট্রিকশনও আছে, যেমন মাটিতে বসা বা সে যদি খেলাধুলা করে, কিছু রেস্ট্রিকশন, এগুলো যদি সে প্রপারলি না মানে তাহলে কমপ্লিকেশন হতে পারে। তার মানে প্রপার ম্যানেজমেন্টটা করা অনেক বেশি দরকার, মেনটেন করা দরকার। সেই ম্যানেজমেন্টগুলো আসলে কি কি সেটাই জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন? আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা, বিশেষ করে 35 বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে এবং কি খাবেন, কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান? এজন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে। যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু হ্যাঁ,
যাদের কিনা অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে আপনি কাঠবাদাম সিলেক্ট করতে পারেন। এবং কাঠবাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন। এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছেও আছে ভিটামিন ডি, যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে। এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে, দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন, প্রতিদিন 2টা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে। আর 2টা ডিম ইজিলি খাওয়া যায়। এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার। এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন, এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি কলমি শাক, তারপর পালং শাক, এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে। স্যার, কারো কারো ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সার্জারি ডিসলোকেটেড হয়ে থাকে, কাদের ক্ষেত্রে ডিসলোকেটেড হবার সম্ভাবনা সব থেকে বেশি? ওভারঅল আমরা যদি বলি যে ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত? যার হিপে সার্জারি করা হয় সে ক্রস লেগ করবে না, মানে 2 পা ক্রস লেগ করবে না, সে নিচে বসবে না এবং তার মাসেল অ্যাডিকুয়েট মাসেল পাওয়ারটা বিল্ড আপ করতে হবে। এখন যদি আমি সময় পাই অপারেশন পূর্ববর্তী, তাহলে অপারেশনের পূর্ববর্তী কিছু মেজার আমি নেব, যা প্রি অপারেটিভ ফিজিওথেরাপি, এবং এটা তাকে কিছুদিন করিয়ে তারপরে আমি অপারেশন করতে হবে। দেখা যায় যে যাদের ওল্ড এজ তাদের মাসেল খুব দুর্বল থাকে এবং অনেক সময় তাদের হিপটা ডিসলোকেটেড হয়ে যায়। এটা আমাদেরও হয়েছে, কিন্তু এইটি আবার আমরা ক্লোজ রিডাকশন দিয়ে কিছুদিন করে আবার আমরা এটা ম্যানেজ করতে পারি। যদি বেশি হয়ে যায় অনেক সময় এটা ওপেন সার্জারি। তো আমি যে সার্জারির কথাটা বলি, যদি কমপ্লিকেশন ওভারকাম অবশ্যই আমাকে করতে জানতে হবে বিফোর ডুইং দ্য সার্জারি। অপারেশন করার আগে আমাকে জানতে হবে যে এই অপারেশনের জটিলতা যদি হয় তাহলে অবশ্যই আমি সেটা অতিক্রম করতে পারবো। সক্ষম হলেই আমি অপারেশন আমি হাত দিব। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা নিশ্চয়ই পুরোপুরিভাবেই আসলে চিকিৎসক এবং তার পুরোপুরি টিম যারা রয়েছে তাদের উপর ডিপেন্ড করে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অনেক কিছু আমরা জানলাম হিপ রিপ্লেসমেন্ট নিয়ে, যেটি সম্পর্কে আসলে মানুষের অনেক ধরনের কিছু বদ্ধমূল ধারণা রয়েছে যে তারা একেবারে হয়তো চলাফেরা করতে পারবে না, বা চলাফেরা করলেও সেখানে অনেক রেস্ট্রিকশনের দরকার রয়েছে। অবশ্যই রয়েছে সেই নিয়মগুলা বা মেনটেন্যান্সগুলো আপনারা সুন্দর করে রোগীদেরকে বলে থাকেন বা কাউন্সিলিং করে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার আবার, এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নীরবে চোখে অন্ধত্ব আসে যে কয়েকটা রোগ আছে, তার মধ্যে গ্লুকোমা হলো নাম্বার 1। অর্থাৎ নীরব অন্ধতার একটি কারণ, চোখের একটা কারণ। এবং চোখের সাধারণত চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের ভেতরে যে নার্ভ থাকে, নার্ভের ডিজেনারেশন হয়ে বা মারা যাওয়ার কারণে আমরা চোখের দৃষ্টির পরিসীমা কমে গিয়ে যে অন্ধত্ব তৈরি হয়, সেটাই হলো গ্লুকোমা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।